আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ ও বাংলাদেশের রাজনীতি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আর জুমে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ ও বাংলাদেশের রাজনীতি। আমি শুরুতেই স্বাভাবিকভাবেই ভারত পাকিস্তানের দিকে দৃষ্টি দিতে চাই। আমরা সবাই জানি যে গত রাতে ভারত অপারেশন সিঁদুর নামে একটি অপারেশন চালিয়েছে। তারা বলছে সন্ত্রাসের বিরুদ্ধে তারা এই অভিযান চালিয়েছে। ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ৯টি স্থাপনায়, এবং যেখানে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে ২৬ জন নিহত হয়েছে। অন্যদিকে ভারত বলছে ৮০ জনের উপরে নিহত হয়েছে। হতাহতের সংখ্যা ঠিক আসলে আমাদের পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব না আসলে কত হতাহত হয়েছে। আমি শুরুতেই আবু রুশদকে দিয়ে শুরু করতে চাই। আবু রুশদ, আপনি কি বলবেন যে ভারত পাকিস্তান কি আসলে সর্বাত্মক যুদ্ধের দিকে যাচ্ছে? কি মনে হয় আপনার? এখন ওরা যে যুদ্ধটা করছে এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোলে, মানে এলওসি তে, কাশ্মীরের এলওসি। 1972 সালে যখন সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে, তখন ইন্দিরা গান্ধীর চাপে পাকিস্তানকে ওই সীমান্তকে আন্তর্জাতিক সীমানা হিসেবে গ্রহণ করা হয়, মেনে নেওয়া হয়। তারপরে এবার যখন পেহেলগামে একটা ঘটনা ঘটলো, তারপর পাকিস্তান রিটেলিয়েটরি একটা অ্যাকশন হিসেবে এই সিমলা চুক্তিকে বাতিল করে দেয় এবং তারা বলে যে কাশ্মীরের সাথে সীমানাটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। তো লাইন অফ কন্ট্রোলে যত যুদ্ধ হোক, আপনার এয়ার ইনকারশন হোক বা যে কোনো কামান দিয়ে গোলা ছোড়া হোক বা এই ধরনের এগুলো হোক, সেটা কিন্তু আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করা নয়। তবে ভারত গত রাত্রে পাঞ্জাবের ওদিকে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করেছে। তারা আপনার মিসাইল ছুড়েছে পাকিস্তানে। এখন এটাকে আমরা তো কি বলতে পারি, যেটা তো যুদ্ধের মতোই বলতে পারি যে তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করেছে। এখন পাকিস্তানেও কিন্তু সন্ত্রাসবাদী ঘটনা ঘটে। এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে একজন আরেকজনের বিরুদ্ধে যদি এগুলো করতে থাকে তাহলে তো বলার কিছু নেই। তা আপনি যেটা বলেছেন যে এটা আপনার বৃহত্তর যুদ্ধে বা সার্বিক যুদ্ধে রূপান্তরিত হতে পারে কিনা, সেটা হতে পারে। এই দুই দেশের যে বৈরিতা এবং তাদের মধ্যে যে রেষারেষি এবং একজন আরেকজনের প্রতি যে ক্ষোভ বা জেদ, সেটা তো হতে পারে। আবার ভারতের যে মোদী সরকার একটি সাম্প্রদায়িক সরকার, এই বিজেপির রেটরিক আছে, এদের রেটরিক হচ্ছে বিশ্বসেরা বলতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধেও এদের রেটরিক আমরা দেখে আসছি। তো এ ধরনের রেটরিকের ফলশ্রুতিতে রাজনৈতিক কারণে তারা একটা যুদ্ধ শুরু করে দিতে পারেন। আর পাকিস্তানেরও আপনার রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো না। সেখানে সামরিক বাহিনী আপনার রাজনীতি থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে চায়। ওদের আইএসএও সবকিছুর মধ্যে নাক গলায়। তো এরকম ব্যাপারে তারাও একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি হলে তাদের জন্য আবার বলতে পারেন যে রাজনৈতিকভাবে লাভ। তবে যুদ্ধ সার্বিকভাবে দুটো দেশের জন্যই বা এই উপমহাদেশের জন্য খুবই ক্ষতিকারক, ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তার কারণ সেরকম অর্থনৈতিক বেস বা আপনার যে ইকুইপমেন্ট এবং জনবল, এই সমস্ত লজিস্টিক্স যেগুলো দরকার, সেগুলো সার্বিকভাবে এরকম ভাবে পাওয়া যাবে না। আর বিশ্বে এখন অলরেডি অনেক অস্থিরতা বিরাজ করছে। জি, ইউক্রেনের আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু আমি যেটি জানতে চাচ্ছিলাম যে আপনি কেন আশঙ্কা করছেন আসলে সর্বাত্মক যুদ্ধের দিকে যেতে পারে? আপনার আশঙ্কাটা কেন এখানে? আমরা আগেও দেখেছি যে দুই দেশের মধ্যে উত্তেজনা হয়েছে, পাল্টাপাল্টি কিছু হামলার ঘটনা ঘটেছে, কিন্তু এবার কেন মনে হচ্ছে যে সর্বাত্মক যুদ্ধের দিকে যেতে পারে? এটা যেতে পারে, তার কারণ হচ্ছে যে আপনার ভারত অলরেডি আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করেছে এবং আপনার পাকিস্তানের যে পানি প্রবাহ, সিন্ধু নদের পানি প্রবাহ, সেই পানি প্রবাহের মধ্যে তারা হাত দিতে চাচ্ছে, যেটা আন্তর্জাতিকভাবে ইউএন এর নেগোশিয়েট করা একটি চুক্তির মানে ক্ষেত্রে বাস্তবায়িত হয়েছিল। এখন আপনি যদি এ ধরনের চুক্তি ভঙ্গ করে ভারত যে পাকিস্তানের পানি দিবে না বলেছে এবং জি, সেখানে যদি সাময়িক বাধা স্থগিত দেয়, করা হয়েছে। জি, হ্যাঁ, এটা যদি পুরোপুরি বাধা দেয় এবং বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তান সরকার কিন্তু বলে দিয়েছে যে ইট উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার। এবং এটা আন্তর্জাতিক নীতিমালায়, জাতিসংঘের নীতিমালাতে এ ধরনের জিনিসকে বন্ধ করলে, পানি প্রবাহ বন্ধ করলে, চুক্তির বরখেলাপ করলে সেটাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা যাবে। সুতরাং এবং পাকিস্তান যদি পানি না পায় তাহলে কিন্তু এই জিনিসটা অনেক বড় হয়ে যাবে। তখন তারা রিটেলিয়েট করবেই। এবং ভারত অলরেডি আন্তর্জাতিক সীমানা গত রাত্রে লঙ্ঘন করেছে। এখন এটা তো আপনার ফ্লেয়ার আপ করতে পারে, তবে প্রথম ফ্লেয়ার আপ করছে এটা কাশ্মীর এলাকায়।
এখন আরেকটা ফাঁদ হতে পারে যে কাশ্মীর এলাকায় সমস্ত কিছু এদিকে দৃষ্টি থাকবে, কিন্তু 1965 সালের যুদ্ধের মতো আবার পাঞ্জাব দিয়ে একটি বড় যুদ্ধ গড়াতে পারে। আর এখন দু দেশের মধ্যে যে পরিমাণ সামরিক শক্তি, বিশেষ করে পাকিস্তানের ট্যাঙ্ক, সাঁজোয়া বাহিনী আপনার অত্যন্ত আধুনিক এবং কার্যক্রম, এবং ওই সীমান্তে এদের সংখ্যা কিন্তু ভারতীয় ট্যাঙ্কের চেয়ে বেশি। তার কারণ ভারতকে অন্যান্য অনেক সীমান্তে, চীন বাংলাদেশ সীমান্ত ছাড়াও নাগাল্যান্ড মিজোরামের মতো এলাকায় অনেক সৈন্য, ট্যাঙ্ক, সাঁজোয়া যান মোতায়েন রাখতে হয়। সেগুলোর সবকিছু তাদের পাকিস্তান সীমান্তে নিয়ে যাওয়া সম্ভব না এবং এখনো নিতে পারেনি। সুতরাং সেখানে প্যারিটিতে, ক্ষমতাতে পাকিস্তানের কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ দুটা দিক দিয়েই আপনার সুবিধা আছে। তারপরে তাদের যদি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সিস্টেম বলেন এবং তাদের যদি ট্রেনিং এবং অন্যান্য বিষয় বলেন, তাহলে ওদের বিমান বাহিনীর যোগ্যতাও ভারতীয় বিমান বাহিনীর চেয়ে অনেক বেশি, যেটা আপনারা হয়তো এর মধ্যে দেখছেন যে সেই অভিনন্দনের কেস মানুষ ভুলে যায়নি। কার্গিল যুদ্ধের সময় ভারতের বিমানকে ফেলে দেওয়া হয়েছে, এবং আজকেও ভারত, যেটা আন্তর্জাতিক মিডিয়ায় খবর এসছে, 3টা থেকে 5টি 5টা তাদের যুদ্ধ বিমান জাহাজ, ভূপাতিত করার মানে যুদ্ধ দাবি জাহাজ করা হেরেছে, হয়েছে। যার মধ্যে রাফালের মতো একটা অত্যাধুনিক যুদ্ধ জাহাজও আছে। জি তো এই সামগ্রিক বিবেচনায় পাকিস্তান চাইবে তার কিছু প্রতিশোধ স্পৃহা বাস্তবায়ন করতে। 1971 সালের ব্যাপারটা আছে, তারপরে আরো অনেক কিছু আছে চাইবে, এই জিনিসগুলা তারা ছাড়বে না। এবং এখন যদি একটা কনভেনশনাল যুদ্ধের মধ্যে যায়, ট্যাঙ্ক যুদ্ধটা হতে হবে প্লেইন ল্যান্ডে, মানে পাঞ্জাব এবং এইসব এলাকার, শিয়ালকোট এসব এলাকায়, কেমকারান এলাকায়, সেই সব জায়গায় আপনার বর্তমান ট্যাঙ্ক, যে আমি আবার বললাম যে শক্তিটা আছে, কোয়ালিটির দিক দিয়ে আছে, পাকিস্তান হায়দার নামে একটা চমৎকার ট্যাঙ্ক তৈরি করে, আল খালিদ ট্যাঙ্ক তৈরি করে, এবং ওই ইন্ডাস্ট্রিতে আমি এক সময় সফর করার আমার সৌভাগ্য হয়েছিল। আর ভারতের কাছে আছে সেই পুরনো, 70 বছরের পুরনো T-72 রাশিয়ান ট্যাঙ্ক, আপনার T-90 ট্যাঙ্ক রাশিয়ান, এবং কিছুটা তাদের নিজেদের তৈরি অর্জুন ট্যাঙ্ক। ভারতের একটা বড় অসুবিধা হচ্ছে যে ওর সমরাস্ত্রের মেইন সাপ্লায়ার হচ্ছে রাশিয়া। কিন্তু রাশিয়া এখন নিজেই যে বিপদে আছে, ইউক্রেন যুদ্ধের পরে তার নিজেরই সমস্ত কিছু সংকট দেখা দিয়েছে, স্পেয়ার পার্ট সমস্ত কিছু, এবং ইরানের মতো একটা ক্ষুদ্র দেশের কাছ থেকে রাশিয়াকে মিসাইল, ড্রোন, কামানের গোলা এগুলো কিনতে হচ্ছে বা নিতে হচ্ছে। সুতরাং রাশিয়া যে ভারতকে খুব একটা এই সমস্ত লজিস্টিক্স দিয়ে মানে সাপোর্ট করতে পারবে তা বলে মনে হয় না। সুতরাং এ ধরনের একটা সুযোগ পাকিস্তান নিতে চাইতে পারে। হ্যাঁ, এবং একটা ডিসাইসিভ, ধরেন 10-12 দিনের একটা যুদ্ধের মতো পরিস্থিতি দাঁড়াতে পারে। এবং আরো একটা আশঙ্কা থাকে যে যদি ধরেন আপনার এটা আরো বেশি বিস্তৃতি লাভ করে, যে কথার কথা যে চীন এটার সাথে যদি কোনোভাবে যুক্ত হয়, যদিও চীনের আজ পর্যন্ত যে বিবৃতি, তাতে চীন এই জায়গাটা থেকে নিজেদেরকে অনেকটা দূরে রাখতে চাচ্ছে, কোনো কনফ্রন্টেশনে তারা হয়তো যেতে চাচ্ছে না, তারা এটা আলাপ আলোচনার ভিত্তিতে সমাধানের কথা বলছে। কিন্তু যদি যায় তাহলে পরিস্থিতি আরো খারাপ। এই জি পরিস্থিতিগুলো সামাল দেওয়া আপনার, যদিও ভারত বড় দেশ, কিন্তু এই পরিস্থিতিগুলো, তার প্রবলেমও অনেক বেশি, তার প্রবলেমও অনেক বড়, এবং এই উপমহাদেশের একটা দেশকেও তারা বন্ধুর প্রতিম রাখতে পারেনি, যেটা ভারতের জন্য সবচেয়ে বড় দুর্বলতা বলে আমি মনে করি। জি আপনি বলছেন যে আধুনিক সমরাস্ত্রের ক্ষেত্রে ভারতের থেকে পাকিস্তান অনেকটা এগিয়ে আছে। আপনি আমাদের সব সঙ্গে ক্ষেত্রে না, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। না, না, আমরা সব আবারও আপনার ক্ষেত্রে না। কাছে আসবো। আমি বলেন এটা সব ক্ষেত্রে না, আপনি হয়তো ভুল ব্যাখ্যা করছেন। সব ক্ষেত্রে না, আমি বলেছি এটা ট্যাঙ্ক, ট্যাঙ্কের ইলেকট্রনিক ক্ষেত্রে, ওয়ারফেয়ার, এই স্থলের সমস্ত ক্ষেত্রে। ক্ষেত্রে। জি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার হচ্ছে যেটা যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই সমস্ত ক্ষেত্রে পাকিস্তান ভারতের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। জি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি আপনার কথা। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা আজিজুল বারী হেলালের কাছে জানতে চাই, আসলে আপনি একটি রাজনৈতিক দলের সঙ্গে আছেন, আমি সেই দৃষ্টিকোণ থেকে আপনার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইবো। আসলে আমরা এর মধ্যে সব বিভিন্ন রাজনৈতিক দলের বা আন্তর্জাতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি। আপনারা কিভাবে দেখছেন আসলে ভারত পাকিস্তানের যে সংঘাতটা? দেখেন, যুদ্ধ তো কোনো কারোই কাম্য হতে পারে না, কারণ যুদ্ধের ফলে শিকার হয় অসহায় নারী, শিশু, মানুষগুলো তার নির্যাতনের শিকার হয়, এবং দেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব ভেঙে চুরে পড়ে। গতকালকেও দেখলাম, কালকে যে অ্যাট্রাক্ট করেছে পাকিস্তান, যে ভারত যুদ্ধ বিমান দিয়ে, সেখানে আমি দেখলাম লাহোরের একটা শিবিরে একটা বাচ্চা মেয়ে তার মাকে নিয়ে গুড়ি সুড়ি মরে লুকিয়ে রয়েছে। এগুলো খুব ভয়াবহ চিত্র, 71-এর মতোই। তো যুদ্ধ কোনো সমাধান নয়, কোনো ভালো কিছুই নয়। কিন্তু প্রবলেম হলো আমরা যারা প্রতিবেশী, আমরা যারা নেইবার কান্ট্রিজ, এই ভারত এবং পাকিস্তানের, আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যাটা, তাদের প্রতি আমাদের
সহানুভূতি, যাতে যুদ্ধ না হয়, যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি রয়েছে। কিন্তু আমাদের সমস্যাটা কি দেখেন, দুটো দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর। রুশ ভাই যে আপনার এক্সপ্লানেশনটা দিলেন বা যে ইলাবোরেশনটা দিলেন, তাতে মনে হচ্ছে যে সর্বাত্মক যুদ্ধই, মনে করে যদি চীন জড়িয়ে পড়ে, অলরেডি তুরস্ক জড়িয়ে পড়েছে এই যুদ্ধে। আমরা দেখলাম রাশিয়া ভারতকে সাপোর্ট দিচ্ছে, তুরস্ক ইসরায়েল আবার ভারতকে সাপোর্ট দিচ্ছে। এই রুশ ভাই যে এলাবোরেশন করলেন, এটা একটা বিরাট বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে, তাই না? তো এখন দুটো দেশ পারমাণবিক শক্তিধর, এই দেশ দুটো যদি এই পারমাণবিক শক্তি ব্যবহার করে আমাদের কি হবে? তাছাড়াও আমাদের দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সবকিছু কিন্তু এর সাথে জড়িয়ে আছে। সুতরাং এই যুদ্ধে আমি যেটা মনে করি যে এই যুদ্ধটা দুটো দেশের যে সরকার যে আনস্টেবল আছে এবং টোটালি আনপপুলার দুটো সরকার, আমি জানি না আমার এই কথাটা ঠিক কিনা, যে মোদী সরকার এবং শাহবাজ শরীফের যে সরকার, এই দুটো সরকার কিন্তু আভ্যন্তরীণভাবে আনপপুলার এবং তাদের এই পপুলারিটি গেইন করবার জন্য, কারণ এর আগে আমরা দেখেছি কার্গিল যুদ্ধ কিন্তু এরকম একটা খেলা হয়েছিল, প্রক্সি ওয়ার বা শ্যাডো ওয়ার যাই বলেন, রুশ ভাই এটার ভাষা ভালো জানে আমার থেকে। এই সমস্ত প্রক্সি ওয়ার, শ্যাডো ওয়ার ব্যবহার করে তারা কিন্তু তাদের আভ্যন্তরীণ অ্যাটেনশনকে ডাইভার্ট করে নিয়ে যায় ওই শাসকের পক্ষে। যেমন আমেরিকার নির্বাচনে জুনিয়র বুশ যখন দ্বিতীয়বার জিতলো, তখন কিন্তু যে ওয়ার অন টেরর ওই আপনার ক্যাম্পেইনে কিন্তু সে সেকেন্ডবার জিতে গেল। এইখানে আপনার এই শাহবাজ শরীফ সরকার এবং মোদী সরকার একই খেলা খেলছে, আমার এবং একই রকম খেলা খেলছে। কারণ ভারতের যে সেকুলারিজম ক্যারেক্টারটা ছিল, ভারতের সেকুলারিজম কিন্তু ডিফারেন্ট ফ্রম আদার সেকুলারিজম কান্ট্রিজ লাইক বাংলাদেশ আর আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ভারতের সেকুলারিজমটা কিন্তু অনেকে পছন্দ করতো এবং ভারতে একটা ইউনিটি ছিল, সম্প্রীতি ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেইটা নষ্ট করা হয়েছে এই হিন্দুইজম না, হিন্দুত্ববাদ। এইটা করে মোদী সরকার আনপপুলার। এখন সে তার পপুলারিটি গেইন করার জন্য তিনি এইরকম একটা প্রক্সি ওয়ারের ব্যবস্থা করে। একই সাথে ওই সরকারের আমি একই জিনিস দেখলাম। আর রুশ ভাই যেটা বলছে যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে, বিশেষ করে ট্যাঙ্কে পাকিস্তান নাকি খুবই সমৃদ্ধ, সেটা ঠিক। কিন্তু আমরা জানতাম যে ভারত পাকিস্তানের মধ্যে যদি আপনার আর্মস অ্যামিনেশনের পরিমাপ করা হয়, তাহলে ভারতের দিকেই নাকি পাল্লা ভারী। এটা আমরা জানতাম। আজকে রুশ ভাই একটা কথা বলে যে শুধুমাত্র ইলেকট্রনিক ওয়ারফেয়ার ট্যাঙ্কে আপনার পাকিস্তান অনেক আধুনিক, এটা তিনি বলছেন। এবং সেখানে পাকিস্তানকে সহায়তা করছে টার্কি তো আধুনিক অস্ত্রশস্ত্রের ব্যবহার করে, রাশিয়া তো সেই সেকেলে বিমান ব্যবহার করে। এবং এটাও দেখলাম পাকিস্তান দাবি করছে তাদের 5টি নাকি MiG-29 ফেলে দিয়েছে, এটা দেখলাম। ভারত বলছে যে ভারত 3টি স্বীকার করছে এবং ভারত দাবি করছে যে রুশ ভাই যেটা বলেন যে লাইন অফ কন্ট্রোল তারা পেরিয়ে, মানে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে তারা যুদ্ধ করেছে। এর আগে আমরা দেখছি যে এই লাইন অফ কন্ট্রোলে অনেকগুলো যুদ্ধ হয়েছে। মাঝে একবার সার্জিক্যাল স্ট্রাইক হলো, ভারত পাকিস্তান করলো, তার প্রত্যুত্তরে 16 সালে সার্জিক্যাল স্ট্রাইক হলো। আর পরে 18-19 সালে দেখলাম বালাকোট বিমান বন্দরে হামলা করা হলো ভারতে। এরকম কিন্তু ছোটোখাটো যুদ্ধ, মানে লাইন অফ কন্ট্রোলে কনফ্লিক্ট লেগেই থাকে। কিন্তু এবারটা 65-এর মতোই আমি দেখলাম যে, যেমন 65 এরকম লাইন অফ কন্ট্রোল আপনার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছিল, এবারও দেখলাম আমি তাই করা হয়েছে। কিন্তু যাই হোক, আমাদের বাংলাদেশ এই সময় আন্তর্জাতিক অঙ্গনে অন্তত এই বিষয়টা নিয়ে কথা বলতে পারে, কারণ তাদের ওইখানের সমস্ত গণ্ডগোল, তার বিক্ষিপ্ত অংশ যে বাংলাদেশে পড়বে না এবং বাংলাদেশ যে দ্বারা আক্রান্ত হবে না, পাশাপাশি মায়ানমারে একটা সমস্যা চলছেই। সুতরাং আমরা উই আর ইন এ গ্রেট ট্রাবল। এর মধ্যে আমরা আমাদের আভ্যন্তরীণ গণতন্ত্রের প্রশ্নেও আমাদের অনেক উত্তেজনা দেখা দেয়। উত্তেজনা না, এটা একটা ঐক্য, মানে সব মিলিয়ে আমি দেখছি যে এর মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধটা বাংলাদেশের পলিটিক্সে একটা নতুন সেন্সেশন তৈরি করেছে। তবে আমি লাস্টে আবারও বলি,
আমি গত একটা টক শোতে আপনার এখানে বলেছিলাম যুদ্ধ নিয়ে এই ধরনের কথা হয়তো বলা ঠিক না, তারপরে বলছি ওই ফুটবল খেলায় যেমন ভারত আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ খুব উত্তেজনাপূর্ণভাবে আপনার উপভোগ করি, যুদ্ধটা উপভোগ করার বিষয় না। তবে ভারত পাকিস্তানের যুদ্ধ এরকম একটা সেন্সেশন তৈরি করেছে বাংলাদেশের রাজনৈতিক মহলে, যে এখন আমাদের আভ্যন্তরীণ যে রাজনীতি এটা বাদ দিয়ে আমরা প্রায় পত্রিকা টেলিভিশনে দেখি যে যুদ্ধের কথায় কি হলো ভারত পাকিস্তানের মধ্যে, যেহেতু আমরা প্রতিবেশী রাষ্ট্র। একটি প্রভাবও পড়বে। আমি এবার জাতীয় নাগরিক পার্টি সারওয়ার তুষারের কাছে জানতে চাই, আসলে আপনাদের রাজনৈতিক দলের প্রতিক্রিয়া কি আসলে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধাবস্থা বা যুদ্ধ যেটাই বলি না কেন, আপনাদের প্রতিক্রিয়াটা কি? আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের দিক থেকে বলেছি যে কোনোভাবেই যুদ্ধ কাম্য নয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দুই দেশকে আসলে মানে সংযত আচরণ করতে হবে, এটা আমাদের দিক থেকে আমরা বলেছি। তবে এক্ষেত্রে মানে এটা তো আমাদের অফিসিয়াল পজিশন এবং এইটা বলার অর্থ হচ্ছে আমাদের যেটা ভাই বললেন একটু আগে যে আমাদের এখানেও আসলে উত্তেজনাটা ছড়িয়ে পড়ে, আমরা চাই বা না চাই ভারত পাকিস্তানে কিছু হলে আমাদের এখানে উত্তেজনা থেকে আমরা দূরে থাকি না। ফলে যেন আমাদের দলের দিক থেকে কিংবা রাজনৈতিক মহলের এটা আমরা যেন কোনো ভুল পদক্ষেপ না নিই, মানে এই যুদ্ধে আমাদের আসলে কোনো পজিশন নেওয়ার সুযোগ কম। আমরা শুধু যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদেরকে ডিফেন্ড করা। আমরা কোনো যুদ্ধ চাই না, কিন্তু আমাদের নিজেদেরকে ডিফেন্ড করার অধিকার আমাদের অবশ্যই থাকবে, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে ভারত পাকিস্তান যে উত্তেজনা তৈরি হয়েছে, যুদ্ধ হই ভাব আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এটা কিন্তু বাংলাদেশে একজন রাষ্ট্রপ্রধানের মতো কথাবার্তা, কারণ আপনি যখনই একটা রাষ্ট্র তখনই এটা ধর্তব্যের মধ্যে থাকে যে আমি পার্শ্ববর্তী দেশ রাষ্ট্র দ্বারা আক্রান্ত হতে পারি। এর আগ পর্যন্ত কিন্তু কখনো এর আগে যারা ছিলেন আওয়ামী লীগ সরকার তারা এই ল্যাঙ্গুয়েজে কথা বলতেন না। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদেরকে তো নিজেদের উপর যেন ভারত সতর্কতামূলক প্রস্তুতি আমাদেরকে থাকতে হবে, যেন তারা এখানে ভারত এটা চেষ্টা করতে পারে। ভারতে এখন যে ধরনের সরকার আছে তারা সবসময় উস্কানির কিংবা উত্তেজনারটাকে ইনভাইট করে, তো তারা আমাদের দিকে আর বাংলাদেশের 5 আগস্টের পরের পরিস্থিতি তো তাদের আসলে পছন্দ হচ্ছে না। ফলে তারা যে কোনো দিক থেকে চাইতে পারে যে আমরা যেন তাদের ফাঁদে পা দিই। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে খাগড়াছড়িতে 65 জন ভারতীয়কে বিএসএফ অনুপ্রবেশ করিয়েছে। এই ধরনের অনেক কিছু তারা করার চেষ্টা করবে। আমাদেরকে এখানে সংযত আচরণ করতে হবে এবং যুদ্ধবিরোধী একটা অবস্থান নিতে হবে। তো সেইখানে যেটা আজকে ট্রাম্পও বলেছেন, ট্রাম্পও কিন্তু এই যুদ্ধটা চাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে এইটা শেষ পর্যন্ত খুব বড় দিকে যাবে না। পাকিস্তান একটা রুটিন রেসপন্স করবে, কারণ তাকে করতে হবে, যেটা ইরান করেছিল আপনার ইসরায়েল সেটি করবে আজকে কিছুক্ষণ আগেও, রাইট। এটা করবে এবং এইটার ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে হয়তো ইন্ডিয়ার সাথে এক ধরনের ইরান কিন্তু আপনি দেখবেন যে মানে ইরান যখন হামলা করেছিল ইসরায়েলে, তারপর ইসরায়েল যখন পাল্টা ইরানের দিকে মিসাইল ছড়ে, তখন কিন্তু মাঝখানে 15 দিনের একটা গ্যাপ ছিল। সেই 15 দিনের মধ্যে শোনা যায় যে ভেতরে তারা এটা কোন কোন জায়গায় তারা মিসাইলগুলো ফেলবে এগুলো নিয়েও হিসাব নিকাশ হয়েছে। ফলে এগুলো হচ্ছে দুই রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের হিসাব নিকাশ থাকে, কিন্তু বড় কোনো যুদ্ধের দিকে মানে অল আউট ওয়ার বলতে যেটা বোঝায় সেটা যাওয়ার মতো বাস্তবতা আমার কাছে অন্তত এই মুহূর্তে মনে হচ্ছে না। গেলে সেটা খুবই ডেঞ্জারাস হবে অবশ্যই, কিন্তু এই ভারত যেটা করবে সেটা হচ্ছে এই যুদ্ধটাকে এটা আজকাল বা পরশুর মধ্যে বা এক সপ্তাহের মধ্যে হয়তো উত্তেজনাটা থেমে যাবে, তারপর নিজেদের দেশের রাজনীতিটা করবে, মুসলমানের বিরুদ্ধে সিনেমা বানাবে এটা নিয়ে, যে মানে এটা নিয়ে অনেক সিনেমা হবে এবং তাদের বীরত্ব গাথা আমরা সার্জিক্যাল স্ট্রাইকের সময় কিন্তু এটা দেখেছি। সার্জিক্যাল স্ট্রাইকের সময় পরে জানা গেল যে আসলে ভারতের যেটা দাবি ছিল যে অমুক অমুক বেইজ তারা ধ্বংস করেছে পাকিস্তানের, এগুলো প্রত্যেকটাই পরবর্তীতে ফ্যাক্ট চেকে বেরিয়ে এসেছিল যেগুলো মিথ্যা কথা। ঠিক আছে, এবার অবশ্য 26 জনের কথা মৃত্যুর কথা পাকিস্তানি স্বীকার করছে, মানে পাকিস্তান বলছে তার 26 জন তাদের নিহত হয়েছে। তো সব মিলিয়ে এখন ভারত যেটা করবে নিজের দেশে শত্রু খুঁজবে, যে এখানে পাকিস্তানপন্থী কারা আছে মুসলমানদেরকে শত্রু বানাবে। এই রাজনীতিগুলো বিজেপির জন্য খুবই, এবং যেহেতু তারা খুবই আনপপুলার, হিন্দুত্ববাদ উস্কে দেওয়া ছাড়া, হিন্দুত্ববাদী আবেগ উস্কে দেওয়া ছাড়া তাদের আর অন্য কোনো তেমন কোনো রাজনীতি নাই। এবং এই অপারেশনটার নামের মধ্যেও সেটা ইন্টেনশনটা পরিষ্কার, অপারেশন সিঁদুর, মানে আবার একটা হিন্দুত্ববাদী সেন্টিমেন্ট বলা হচ্ছে যে ভারতীয় পর্যটকদেরকে হত্যার মধ্য দিয়ে তাদের নারীরা বিধবা যেহেতু হয়েছে, সুতরাং এখন তারা ওই ঋত গৌরবটাকে ফিরিয়ে আনার জন্য এই হামলাটা চালাচ্ছে। এটা করে আসলে ওই হিন্দুত্ববাদী আবেগটাকেই তারা উস্কে দেবে। এটা ভারতের দিক থেকে সবচেয়ে সুবিধাজনক, তারা এটাই করবে। কিন্তু সব কিছুর পরেও আমার কাছে মনে হয় যে এটা খুব বড় জায়গায় যাবে না, কারণ জাতিসংঘ এটা নিয়ে ইতিমধ্যেই মন্তব্য করেছে, জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছে, ট্রাম্প এটার ক্ষেত্রে খুব শক্ত রিয়াকশন দেখিয়েছে। এটা একটা পর্যায়ে এসে থেমে যাবে, কিন্তু এই আলামতগুলো খুব সুবিধার না আর কি। মানে এই দক্ষিণ এশিয়া শান্তি শৃঙ্খলার জন্য ভারত আবার আরাকানেও তো এক নতুন ধরনের পরিস্থিতি চলছে। আমরা ভূরাজনৈতিকভাবে একটা
রিস্কের মধ্যে আছি। তো আমাদের ক্ষেত্রে আমাদের ভৌগোলিক অখণ্ডতা এবং সংহতির জন্য মানে সকল ধরনের প্রস্তুতি আমাদের নিজেদেরকে রাখতে হবে, যেন আমাদেরকে কেউ কোনো ফাঁদে কিংবা উস্কানিতে ফেলতে না পারে। জি, রুশদ ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে। জি, আপনার কাছে জানতে চাই, আসলে আমাদের সব মানুষের একটা আশঙ্কা থাকে, অনেকেই জানতে চান যে আসলে কি একটি ভয়ের জায়গায় কাজ করে যে ভারত পাকিস্তান কি যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে কি পরমাণু অস্ত্র ব্যবহার করবে কিনা। আপনার কি মনে হয় আসলে কি দুই দেশ কি পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে? আচ্ছা, ওটা বলার আগে আমি একটা জিনিস বলে নিই, যেটা হেলাল ভাই বলেছেন, জি যে ভারতের সবকিছু বেশি। ভারতের থেকে পাকিস্তানের জনসংখ্যা 7 ভাগ কম, আয়তনেও প্রায় 7 ভাগ কম। সেই হিসেবে ভারতের সেনাবাহিনী হচ্ছে 10 লাখ, তাহলে পাকিস্তানের থাকার কথা 1 লাখের একটু বেশি। পাকিস্তানের কিন্তু 6 লাখ সেনাবাহিনী, এটা মনে রাখতে হবে। পাকিস্তানের এয়ারফোর্সের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের খুব একটা পার্থক্য নেই, 1.5, 1:1.5। এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের ভারতের সীমানা হচ্ছে 4127 কিলোমিটার, আর পাকিস্তানের সাথে হচ্ছে লম্বা লিটোরাল 1700 কিলোমিটার, আর চীনের সাথে 3000 কিলোমিটার। এতগুলি জায়গায় ওকে সৈন্য রাখতে হয়। বাংলাদেশের চারপাশে 2.5 লাখের মতো সৈন্য রাখতে হয়, কাশ্মীরে 4.5 লাখ রাখতে হয়, থাকে কত, চীনের সীমান্তে রাখতে হয়। এই সব সীমান্ত একটা সহজ হিসাব যে আমরা করে ফেলি, আমাদের অনেকেই করেন, যে ভারতের 10 লাখ সৈন্য, 10 লাখ সৈন্য গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, বা ভারতের 4000 ট্যাঙ্ক, 4000 ট্যাঙ্ক গিয়ে ওখানে যুদ্ধ করবে, না। এটা হচ্ছে যে ও কতটুকু ওখানে নিয়ে যেতে পারবে সেটার উপরে নির্ভর করে। সেই হিসাবে পাকিস্তানকে পশ্চিম সীমান্তে কিছু রাখতে হয়, আর পূর্ব সীমান্তের পুরো ট্যাঙ্ক গুলাকে রাখতে হয় পূর্ব সীমান্তে, সেই হিসেবে আমি বলেছি। আচ্ছা, আরেকটা জিনিস আপনি যেটা বলছেন যে পারমাণবিক বিষয়, পারমাণবিক যুদ্ধ, এটা সবসময় একটা ভয় আমরা একজন আরেকজন মানে আমরা দিয়ে দিয়ে থাকে পৃথিবীতে। আপনার রাশিয়া যে ইউক্রেনের সাথে যুদ্ধ হলো, এই ইউক্রেনের আপনার কাছে রাশিয়ার যে কয়েক হাজার ট্যাঙ্ক সাজোয়াজান নষ্ট হয়েছে, শত শত বিমান নষ্ট হয়েছে, কিন্তু রাশিয়া কি একবারও পারমাণবিক বোমা ছুড়েছে? বারবার মুখে মুখে বলে ছড়ে নাই। তার কারণে এটা একটা ব্যালেন্স। এখন ছুড়তে ওইখানে যদি ছুড়তো তাহলে তো ইউক্রেনের কিছুই করার ছিল না। এখন পাকিস্তান ভারতের দুজনের কাছেই পারমাণবিক বোমা আছে, দুজনেই জানে যে এটা ছুড়লে কি পরিণতি দাঁড়াবে। আপনার আর পারমাণবিক বোমার সংখ্যার দিক দিয়েও পাকিস্তানের পারমাণবিক বোমার সংখ্যা বেশি, ভারতের চেয়ে বেশি। এইগুলা আসলে কেউ একটা ব্যালেন্স অফ পাওয়ার রক্ষা করে, এবং আপনার যুদ্ধটাকে আরো যাতে বড় আকারে ধরেন মাসের পর মাস না চলে, সেই জিনিসগুলাকে আসলে ঠেকিয়ে রাখতে একটা সহায়তা করে। তবে পাকিস্তান কিন্তু তাদের যে নিউক্লিয়ার ডক্ট্রিন আছে, সেই নিউক্লিয়ার ডক্ট্রিনে বলা আছে যে যদি তাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেট দেখা দেয়, কিভাবে, যে ধরেন ইসরায়েল ভারতের সাথে যোগ দিল, অন্য একটা দেশ ভারতের সাথে যোগ দিল, এবং তারা যোগ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গেল, যেটা 1971 সালে সোভিয়েত রাশিয়া পাকিস্তানের বিরুদ্ধে একদম কার্যকরভাবে পশ্চিম সীমান্তে যুদ্ধ করেছে। সোভিয়েত রাশিয়ার অফিসাররা যুদ্ধ করেছে, বৈমানিকেরা যুদ্ধ করেছে। ঠিক এরকম যদি হয়, তাহলে পাকিস্তানের নিউক্লিয়ার ডক্ট্রিন হচ্ছে আপনার নিউক্লিয়ার বোমা ইউজ করা। কিন্তু নিউক্লিয়ার বোমা ইউজ করলে ভারতও করবে। এখন দুই দেশেরই বহু জায়গায় যাবে। তবে মনে হয় না যে সেইটা ওই পর্যায়ে যাবে, তার কারণ এখানে দুই দেশ নিজেদেরকে এরকম ভাবে ধ্বংস করবে বলে আমি মনে করি না। যেটা জি আবারও বলছি, যে যেটা হতে পারে যে একটা লিমিটেড কনভেনশনাল ওয়ার এবং বিভিন্ন জায়গায় আপনার ব্যাটল এরকম ছড়াবে। যদি 10 দিন 8 দিনও যুদ্ধ হয়, সেই যুদ্ধ হবে ভয়াবহ। তার কারণ এই দুইটা দেশেরই ফায়ার পাওয়ার অনেক, আপনার সক্ষমতা অনেক। আপনি যদি তাদের আধুনিক সমরাস্ত্র দুই দেশেরই দেখেন, প্রচুর প্রচুর সামরিক মানে সরঞ্জাম তাদের কাছে মজুদ আছে। এবং আপনার এই যে হেলাল ভাই যেটা বলছিলেন, যে দেখেন পাকিস্তানের সহযোগিতায় অলরেডি একটা আপনার তুরস্ক ওদের একটা ফ্রিগেট পাঠিয়ে দিয়েছে করাচি বন্দরে। আজকে যেটা খবর পেলাম যে ইন্দোনেশিয়া তার সমর্থন ব্যক্ত করেছে, এবং তাদের যে ডিফেন্স অ্যাডভাইজার আছে ইসলামাবাদে, সে অলরেডি তাদের ডিফেন্স মিনিস্ট্রিতে গিয়েছে। জি আপনার টার্কিশ ওরা গিয়েছে, আজারবাইজানের ওরা সমর্থন জানিয়েছে। কেন? আজারবাইজান আর্মেনিয়ার সাথে যে যুদ্ধটা করেছিল, সেখানে পাকিস্তান সেনাবাহিনী একদম প্রত্যক্ষভাবে সহায়তা করেছে, জি প্রত্যক্ষ সহায়তা করেছে, তারা সৈন্য পাঠিয়েছিল, তারা এবং তুরস্ক। সুতরাং এগুলো অনেক যোগ বিয়োগ, অনেক কিছু আছে। যুদ্ধ এরকম করে একেবারে বড় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব না। জি তবে যদি পারমাণবিক যুদ্ধ হয়, এই যুদ্ধটা আমরা কল্পনা করতে পারবো না। এটা হবে ডিজাস্ট্রাস, এবং এটার ইন্টেন্সিটি হবে ভয়াবহ। আর একটা জিনিস মনে রাখা দরকার, আমরা যত যাই বিশ্লেষণ করি না কেন,
ভারত সবসময়, এই যে দেখেন বাংলাদেশে আজকে তারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় টুইটার বলেন, ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়া অন্যান্য জায়গায় ছুটছে, যারে পাকিস্তানে যে মিসাইল মেরেছে তার কিছু অংশ বাংলাদেশে মেরে দিলেই তো হতো, ভাগ কিছু দিয়ে দাও। হ্যাঁ, এখন ভাগ কিছু দিয়ে দাও এটা কেন বলে? আমরা মুসলমান বলে বলে? আপনি যদি বলেন হ্যাঁ এটা তাই, সেই জন্যই বলে। আর পাকিস্তানের সাথে এত কিছু করার একটাই কারণ যে পাকিস্তান মুসলিম রাষ্ট্র, একটা মাত্র দেশ যার পারমাণবিক বোমা আছে। এই বোমাটা নিয়ে আপনার ইসরায়েলিরা ভয় থাকে, অন্যান্যরা ভয় থাকে, এবং এদের বোমাকে বহুবার টার্গেট করা হয়েছে। মূল উদ্দেশ্য এটা, একদিকে সন্ত্রাসবাদীদেরকে দিয়ে, আপনার জঙ্গিদেরকে দিয়ে পাকিস্তানের পশ্চিম সীমান্ত টালমাটাল করে রাখা হয়। গতকালকেও 7 জন সৈন্য মারা গেছে পাকিস্তানের তেহরিকি তালেবান পাকিস্তানের হাত দিয়ে, এবং এরা দুঃখজনক হলেও আফগান সরকার দ্বারা সমর্থিত। হ্যাঁ, আমরা এটা বুঝি না উগ্রবাদ। জি বাংলাদেশেও এরকম অনেক উগ্রবাদ চারা দিচ্ছে। এই উগ্রবাদ কখনো একটা দেশের, একটা মুসলিম দেশের উপকার করে না, ক্ষতিই করে। জি এবং আপনার যত আপনার এরকম ভাবে দেখবেন, তত দেখবেন যে এই যে পাকিস্তানে 90,000 মানুষ, নিরীহ মানুষ, নারী শিশু মানুষ, তারা কিন্তু এই সন্ত্রাসীদের হাতে, জঙ্গিদের হাতে নিহত হয়েছেন আজ পর্যন্ত। এটা পাকিস্তান সরকারের ডাটা, আমার ডাটা না। সুতরাং যুদ্ধ থেকে ওইটা বেশি ক্ষতিকারক। যুদ্ধ জি তো কয়টা মানুষ মারা যাবে একটা প্রকাশ্য যুদ্ধে? দেখেন এই যে পাকিস্তানে অলরেডি 90,000 মানুষ মারা গেছে। আমার একটা কথা হবে যে বাংলাদেশ, আমরা কখনো পাকিস্তানের মতো সমাজ ব্যবস্থা আমাদের না, কিন্তু আমাদের সতর্ক হতে হবে যে আমাদের দেশে যেন এই ধরনের উগ্রবাদ, এই মানে কথিত কতগুলো মাথা মোটা স্টুপিডের জন্য জন্ম না হয় আমাদের দেশে। আপনি পাকিস্তানকে 90,000 লোক দিয়েছে, আমাদের এখানে যেন কখনো না হয়। আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি। আমাদের রাজনৈতিক দল যারা আছে, এই যে এখানে বিএনপি আছে, এখানে যে ছাত্ররা আছে, এনসিপি আছে, এনাদের সকলেরই এই বিষয়গুলোতে সতর্ক থাকা দরকার যে একটা প্রচলিত যুদ্ধের চেয়ে এই যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এবং এগুলাকে রাগঢাক করার কোনো বিষয় না, যে না এগুলি ইসরায়েল করাচ্ছে, এগুলি আমেরিকা করাচ্ছে। নো, আপনার নিজের লোকেরা এগুলোর সাথে যুক্ত। এই মুসলমানরা নিজেরা জড়িত, নিজের সেনাবাহিনীকে নষ্ট করে মেরে ফেলছে। হ্যাঁ, যখন এখানে পাকিস্তান যুদ্ধ করতে যাচ্ছে, এই তেহরিকে তালেবান এসে পাকিস্তান আর্মিকে মারছে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই ব্যাপারে বাংলাদেশেরও সতর্ক থাকার সময় এসেছে। জি জি। জি রুশ ভাই, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। আমাদেরকে একটি বিরতিতে যেতে হচ্ছে, এ পর্যায়ে আমরা একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। বিরতিতে যাবার আগে অনেক ব্যাখ্যা শুনছিলাম, তুলনামূলক আলোচনা শুনছিলাম ভারত পাকিস্তানের সমরাস্ত্রর দিক দিয়ে। আমি আজিজুল বারী হেলালের কাছে আসতে চাই যে আসলে আমাদের সীমান্তে কোনো ঝুঁকির বিষয় কি আপনি মনে করেন? যে আসলে দেখেন, রুশদ ভাই খুব ভালো করে বলছেন। রুশদ ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই। এটা ওনার একটা বই আমি পড়েছিলাম, র। রুশদ ভাই মানে একটা বই লিখেছে, র। এই বইটা পড়ার পরে ওনার সম্বন্ধে আইডিয়া হয়েছে, এবং উনি যে বর্ণনাগুলো দিলেন এটা ঠিকই, যে স্ট্র্যাটেজিক্যাল যে বিষয়গুলো তিনি বললেন, স্ট্র্যাটেজিক্যাল বিষয়ে পাকিস্তান যে এগিয়ে, এটা অনেক বিশেষজ্ঞই বলেন। আমরা যারা ওনারা যারা ডিফেন্স এই নিউজগুলো করেন আমরা পড়ে দেখেছি। আবার কিন্তু অপারেশনাল কোয়ালিটিতে কিন্তু অনেকে আবার দেখায় যে ভারতের এইটা নাকি খুব বেশি। যাই হোক, এইটা আমাদের বিচার্য বিষয় না। তুষার একটা সুন্দর কথা বলেছে, আজকে দেখলাম প্রথম আত্ম পত্রিকায় ওটা লিখছে যে আপনার মোদী সরকার হিন্দুত্ববাদের মাধ্যমে যে আজকে পাকিস্তানে যে অ্যাটাকটা রাত্রেবেলা করলো, বিমান হামলা, সেটার নাম দিয়েছে সিঁদুর, এবং তার প্রেক্ষাপট তুষার সুন্দর করে বর্ণনা করলো। ওখানে কিন্তু প্রথম আলো পত্রিকা আর একটা কথা লিখেছে যে পাকিস্তান রেসপন্স করছে যে তাদের ওইখানে যে হামলা হয়েছে সেটা মসজিদের উপর হামলা হয়েছে। এখানে ছবি দেখেছি, মসজিদের হামলা আছে। তাহলে কি হচ্ছে, এইখানে কিন্তু আপনার এই যে ধর্মীয় একটা উস্কানি অলরেডি, এটা কি প্রথম আলো শুরু করলো, না আসলে মোদী সরকার আর শাহবাজ শরীফ সরকার শুরু করলো? এটা একটা বিষয়। কারণ এই উস্কানি যদি শুরু হয় তাহলে বাংলাদেশে কি হবে? আপনি নিউক্লিয়ার বোমার যে ভয়াবহতার কথা বলছেন, রুশদ ভাই তো বললেন ভালো করে, যে আমি একদিন আপনাদের টেলিভিশনে বলছিলাম এই সক্ষমতা, এই বোম ফাটানোর সক্ষমতা ভারত পাকিস্তান উভয়েরই নেই। এটা ব্যালেন্স অফ পাওয়ারের জন্য রাখে, এটা আমি ওনার সাথে একমত। কিন্তু এই যে সিঁদুর এবং মসজিদের যে কাহিনী বর্ণনা করা হলো, বাংলাদেশের মানুষ খুব সেন্সিটিভ, বাংলাদেশের মানুষ খুব আবেগপ্রবণ, এটা সত্য কথা। এই যে ধর্মীয় সুশ্রুতি দিলে
যে কি হতে পারে, এটাও কিন্তু নিউক্লিয়ার বোমার থেকে কম ভয়াবহ না। আমি আশা করি যে বাংলাদেশ সেখানে যাবে না। আর রুশদ ভাই বলছেন যে ক্রস বর্ডার টেরোরিজমের কথা বলছেন। ক্রস বর্ডার টেরোরিজম কিন্তু শুধু যে আপনার এই যে আরেকটা বললেন যে শুধু যে মুসলমান বা বাংলাদেশের লোকজন জড়িত তা না, এটা একটা আন্তর্জাতিক রূপ আছে, একটা আন্তর্জাতিক রূপ আছে এটা। আর আমাদের এই যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধর কারণ হিসাবে আমি দেখলাম দুটো জিনিস, একটা হলো ডিসপুট ওভার কাশ্মীরের ডিসপুট নিয়ে যুদ্ধটা হয়, আর ক্রস বর্ডার টেরোরিজম। তো এই ক্রস বর্ডার টেরোরিজমের মধ্যে শুধু যে মুসলিম সম্প্রদায় দায়ী বা বাংলাদেশি লোকজন না, সেটা কম না, এটা একটা আন্তর্জাতিক রূপ আছে। আর দেখেন যে এই যুদ্ধের শুরু হওয়ার অনেকগুলো কারণ আছে, যেমন সিন্ধু চুক্তি বাতিল হয়ে গেল। সিন্ধু চুক্তি বাতিল হলে পাকিস্তান আপনার ভাটির দেশ, পাকিস্তানে একটা বড় পানি সমস্যায় পড়বে, সুতরাং পাকিস্তানকে তা মোকাবেলা করতে হবে। একই সাথে যে সিমলা চুক্তি যে বাতিল করলো পাকিস্তান, আমি প্রথমে ভাবতাম যে এই সিমলা চুক্তি বাতিল করে পাকিস্তান কি করলো, কারণ কাশ্মীরের বিষয়ে কথা বলা যাবে না, এটা হলো সিমলা চুক্তির একটা বিষয়, তো ডিটেলস রুশদ ভালো জানবে। কিন্তু কাশ্মীরের বিষয়ে তো ভারত পাকিস্তান আন্তর্জাতিক মহলে সবসময় কথা বলে আমি দেখলাম। তো সিমলা চুক্তির তো কোনো কার্যকারিতা দেখেন, একটাই আছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত যুদ্ধবন্দীদের ওই যে ভারতের কাছে বন্দী ছিল ওদেরকে তো ছেড়ে দেওয়া হয়েছে। তো সিমলা চুক্তি তো ভাইব্রেন্ট কোনো চুক্তি না, কিন্তু এখন তো দেখতেছি যে ভাইব্রেন্ট চুক্তি হয়ে গেছে। যে আপনার আগে তো ছিল যে আপনার এই যে কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক ফোরামে কথা বলা যাবে না, পাকিস্তান কথা বলবে না, কিন্তু পাকিস্তান সবসময় কথা বলতো। এখন তো ওই চুক্তি বন্ধ করে এখন ওই সীমান্তে হামলাও শুরু হয়েছে। তা আমরা আশা করব যে আমাদের দেশের সরকার, আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, তিনি নিজেকে দাবি করেন তিনি একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, এবং আমরাও মনে করি তিনি একা দাবি করেন এই কথাটা তো ঠিক না, আমরাও মনে করি তিনি আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব। এখন এই যে ইতিমধ্যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কও কিন্তু ভালো না, এবং আমরা বিভিন্ন কারণে এই জন্য ভারতই দায়ী, যেহেতু আমাদের দেশের পরিবর্তনকে তারা মেনে নিতে পারেনি, আমাদের দেশের পরিবর্তনের ফলে সে আগ্রাসী মনোভাব দেখিয়েছে। এই জন্য আমরাও ভারতের জনগণের প্রতি আমাদের সহানুভূতি আছে, কিন্তু ভারত সরকারের প্রতি আমরাও ভালো দৃষ্টিতে আমরাও বিরোধী মনোভাব পোষণ করি। সুতরাং এই যে বর্তমান ডক্টর ইউনূস সরকার, তার যে আন্তর্জাতিক ব্যক্তিত্ব নিজেকে আমরা মনে করি, এই যুদ্ধে বন্ধের জন্য এবং বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করে, এবং আমি আপনার বার্মা সীমান্তে যে মানবিক করিডোরের কথা বলা হয়েছে, যদিও নিরাপত্তা উপদেষ্টা বলছেন না এরকম কোনো কথা হয়নি, কিন্তু তার প্রেস উইং কিন্তু অনেকবারই বলা হয়েছে এই মানবিক করিডোর। দেখেন এই মানবিক করিডোরে যদি আমি একটু 1 মিনিট সময় নেব, আমি রুশদ ভাইয়ের কাছে এই প্রশ্নটা করি যে এই মানবিক করিডোর দিয়ে আমরা ত্রাণ সহায়তা করব, একটা মানবিক উদ্যোগ, ওই যে ওই যুদ্ধে যারা বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে আমরা ত্রাণ সামগ্রী পাঠাবো, এই তো জাতিসংঘ সহায়তায় ত্রাণ সামগ্রী দেবে। এখন এই ত্রাণ সামগ্রী যদি আরাকান আর্মি মনে করে যে এটা এই ত্রাণ সামগ্রী বার্মিজ আর্মির অস্ত্র হিসাবে যাচ্ছে, তখন তো আরাকান ক্যান অ্যাটাক আস। আমাদের সেই ডিফেন্স আছে কিনা, বা সেটার জন্য ডক্টর ইউনূস কিন্তু বলছে, আমি একটু ইউনূস কিন্তু বলছে যে বাংলাদেশ বিমান বাহিনীকে যে আপনারা যুদ্ধে প্রস্তুত থাকুন, এবং যুদ্ধে আধাআধি কোনো ব্যবস্থা নেই, যদি একটা প্রশিক্ষণ শিবিরে বলছে। সুতরাং বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই সমস্ত টেনশনকে কাজে লাগিয়ে নিজের অপরিহার্যতা প্রমাণ করে যেন বাংলাদেশের আভ্যন্তরীণ যে গণতন্ত্র এবং স্থিতিশীলতার প্রয়োজন, সেটার থেকে যেন মুখ ফিরিয়ে না নেই, এটা হলো আমার বক্তব্য। জি, সারোয়ার তুষার, আজকে ভারত পাকিস্তান যুদ্ধের খবরের পরপরই একটি নেতিবাচক প্রভাব আমরা দেখেছি শেয়ার বাজারে। সকালেই বেশ বড় ধরনের একটি দরপতন হয়েছে। আপনি বলছিলেন যে প্রস্তুতির কথা, আমাদের আসলে কোন ধরনের প্রস্তুতি নেওয়া দরকার যদি কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা তৈরি হয় আমাদের এই অঞ্চলে? কি ধরনের প্রস্তুতি আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত? না, ভারত তো চেষ্টা করছে আমাদেরকে অস্থিতিশীল করার জন্য, যেটা আমি একটু আগে বললাম যে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অলরেডি গুজরাট থেকে লোক এনে 65 জনকে ভারত অনুপ্রবেশ করিয়েছে। এটা খুবই অ্যালার্মিং। এই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা হচ্ছে যে আমাদের যদি আমাদের ভৌগোলিক অখণ্ডতা
কিংবা আমাদের এখানকার শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার যদি কোনো পায়তারা করা হয়, সেটা জবাব আমাদের দিক থেকে আমাদের দিতে হবে। তবে ভারত যে উস্কানিটা দিতে চাচ্ছে, ভারত একটা উস্কানি এবং একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে, এটা যেন আমরা ফাঁদে যেন না পাড়া দিই। তো সেটা এখন যেহেতু একজন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ আছেন, সরকারের উপদেষ্টা আছেন, তো তা সরকারের উচিত হচ্ছে, এটা আমরা আগেও বলেছি, যে এই ধরনের পরিস্থিতিতে একটা অল পার্টি সবাইকে নিয়ে একটা জাতীয় নিরাপত্তা পরিষদ করাও দরকার, যেটা আসলে যারা আসলে এই পরিস্থিতিগুলো বিশ্লেষণ করে বলতে পারবে যে বাংলাদেশের পথরেখাটা কি হবে। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের যে কোনো চেষ্টা একদিকে যেমন ঠেকাতে হবে, আরেকদিকে ভারত যদি আমাদেরকে কোনো ট্র্যাপে ফেলতে চায়, উত্তেজনা তো আমাদেরকে উত্তেজিত করার ক্ষেত্রে, সেটারও ফাঁদেও পা দেওয়া যাবে না। আমাদের দেশে কিন্তু এই ধরনের লোকের অভাব নাই যারা এই ধরনের ফাঁদে পা দিতে, মানে বুঝে না বুঝে ফাঁদে পা দিয়ে দেয়। আমাদেরকে সর্বতোভাবে একটা মানে নন অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রক্ষা করতে হবে এবং প্রস্তুত থাকতে হবে যেন কোনো ধরনের উস্কানিতে আমরা পা না দিই। তো সেইটা আমার ধারণা সরকার করবে, কিন্তু কিভাবে করবে সেটা সকল রাজনৈতিক দলগুলোকে এখানে ইনভলভ করতে হবে। এবং এই পর্যায়ে আমাদের যতদিন পর্যন্ত আমাদের খুব ক্লোজলি দেখতে থাকতে হবে কি হচ্ছে ওখানে ভারত পাকিস্তান কিংবা আমাদের সীমান্তেও কড়া নজরদারি রাখতে হবে। আবার আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে হবে, জাতীয় অখণ্ডতার প্রশ্নে, যা ভারত সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের যে রাজনৈতিক বিবাদগুলো আছে নিজেদের মধ্যে, এগুলোকে একটু কম্প্রোমাইজ করে আমাদেরকে জাতীয় ঐক্যের প্রশ্নে একবারে আসতে হবে। এইভাবে আমরা আমাদের রিস্ককে মিনিমাইজ করতে পারি। রুশদ ভাই, আপনি নিশ্চয়ই শুনছেন আমাদেরকে। জি বলেন। আপনার কাছে আমি জানতে চাই, আসলে বাংলাদেশের সীমান্তে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কি এই মুহূর্তে? আমরা যদি নিজেরা ঝুঁকি তৈরি নাও করি, এই ভারত এমন একটি দেশ, এই যে তুষার যেটা বলছিল, যে এরা নিজেরাই নিজেদের মানে ঘটনা তৈরি করে। আমরা তো ভারতের বিরুদ্ধে কোনো কিছু আগ্রাসী ভূমিকা রাখার সক্ষমতা বা ইচ্ছে আমাদের নেই, কোনো কালে ছিল না। কিন্তু এটাও আমাদের অস্বীকার করার উপায় নেই যে ভারতের সাথে সবচেয়ে বেশি সীমানা বাংলাদেশের, এবং ভারত কখনো এই যে সরকার পরিবর্তনটাকে মেনে নেয়নি। আচ্ছা, আমি এখানে একটা প্রসঙ্গ উত্থাপন করি। জি। ভারত যে পেহেলগামে যে সন্ত্রাসী আক্রমণে তাদের কিছু নাগরিক নিহত হয়েছে বলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধযাত্রার হুঙ্কার দিচ্ছে, আচ্ছা ভারত কি করেছে? আমাদের দেশের শেখ হাসিনা একজন গণহত্যাকারী, এটা জাতিসংঘ বলেছে। সে যে কয়েকশো মানুষ হত্যার সাথে সে জড়িত, সে নিজে, এটা প্রমাণিত হয়েছে। তাকে যে আশ্রয় দিয়েছে ভারত, এখন আমরা যদি ভারতকে বলি যে আপনি একজন খুনিকে আশ্রয় দিয়েছেন এবং এরকম খুনির সহযোগীদেরকে আশ্রয় দিয়েছেন, তো সেটা কি হবে? কিন্তু তারপরে যেহেতু আমরা অত বড় দেশ না, আমরা তো ভারতের বিরুদ্ধে ওই হুঙ্কারটা দিতে পারবো না, তাই না? কিন্তু আমাদের এই সীমানায় আমরা কিছু না করলেও এই আপনার ওদের যেটা মানে একটা আমরা সারা জীবন দেখে আসছি আমাদের ছোটবেলা থেকে এবং ইতিহাসে যা দেখেছি, সব সময় আমাদের মানে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় আমাদের দেশে যখনই ওদের পন্থী একটা সরকার না থাকবে, তখন তারা আমাদের সাথে খোঁচাখুচি করবে। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া ওদের কোনো বন্ধু নাই, বাংলাদেশের জনগণ ওদের বন্ধু না, বাংলাদেশের যে এত মানুষ, এত সাংবাদিক, এত বুদ্ধিজীবী, এত অন্যান্য পেশাজীবী, তারা কেউ বন্ধু না। শুধুমাত্র তাদেরকে আওয়ামী লীগ হলে বন্ধু হতে হবে। যেহেতু এখন আওয়ামী লীগ নাই, বাংলাদেশের মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে একটা বিপ্লবের মাধ্যমে, সুতরাং তারা যে বিভিন্ন জায়গাতে কিছু করবে না তার নিশ্চয়তা আমরা দিতে পারি না। আমরা প্রায় শুনি, এই যে তুষার যেমন বলল যে কিছু ইনকারশন হয়েছে, কিছু ঘটনা ঘটছে, এরকম তো আমরা শুনছি। তারপরে কন্টিনিউয়াসলি আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে মৌলবাদী রাষ্ট্র হিসাবে দেখানোর চেষ্টা, একটা রাজনৈতিক ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা, বিএনপির বিরুদ্ধে বিএনপি নাকি একটা মৌলবাদী দল, সেই ধরনের মানে প্রচারণার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে সারাদিন লেগে থাকা, এগুলো তো আমরা দেখে আসছি। তো এগুলো দেখলে আমাদেরকে তো প্রস্তুতি রাখতে হবে। আমি অনেকেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই যে প্রস্তুতি রাখার কথাটাকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। আমি বলবো যে উনি যেটা যা বলতে চেয়েছেন কথাটা একদম সর্বতভাবে ঠিক বলেছেন। যুদ্ধকে এড়ানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে সব সময় যুদ্ধ প্রস্তুতি বজায় রাখা। আপনি আমাকে বলেন, সিঙ্গাপুর কি কারোর সাথে যুদ্ধ করছে? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কি একজন আরেকজনের সাথে যুদ্ধ করছে? করছে না। কিন্তু আপনি আজকে ইন্দোনেশিয়ার সমরসজ্জা দেখেন, ইন্দোনেশিয়ার যুদ্ধ প্রস্তুতি দেখেন, সেটা একটা মিনি সুপার পাওয়ার। সেটা আপনি সিঙ্গাপুরেরটা দেখেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিলিটারি ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আসেন বাংলাদেশ, আমরা ছোট দেশ হিসেবে কিভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি? অনেকেই প্রশ্নটা করেন যে আমাদের তো সেই সক্ষমতা নেই, আমাদের সেই অর্থ নেই। আমরা ইজিলি পারি। জেনারেল জিয়াউর রহমান সেটা করে দেখিয়েছেন। উনি মাত্র 3.5 বছরের মধ্যে আমাদের 4 ব্রিগেড মানে 1 ডিভিশনের থেকে আমাদের 5 ডিভিশন তৈরি করেছিলেন। তখন তো বাংলাদেশের অর্থ ছিল না। উনি কি করলেন? উনি চীনকে
আমাদের মুসলিম বিশ্বকে এবং আমেরিকার সাথে সখ্যতা তৈরি করলেন, সামরিক বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলেন, সহযোগিতার পদক্ষেপ নিলেন, তখন আমরা চীন থেকে ভারী অস্ত্র এনেছি, আমরা আমেরিকা থেকে আমাদের এই যে হিল ট্রাক্সে যুদ্ধ করার জন্য আমরা হেলিকপ্টার পেয়েছি, আমরা সমস্ত কমিউনিকেশন ইকুইপমেন্ট ওয়্যারলেস সেট পেয়েছি আমেরিকার কাছ থেকে, অত্যাধুনিক রাডার পেয়েছি আমরা আমেরিকার কাছ থেকে, প্রশিক্ষণ বিমান পেয়েছি। এগুলো আমাদের দেশে আলাপ হয় না। এমনকি এই যে বিএনপি আছে, বিএনপি এই কথাগুলো কোনোদিন বলতে পারে না, আমাদের মতো দু একজন লোক চিৎকার করে বা চিল্লায়। এখন এই জিনিসটার কি বুঝাতে চেয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান? যে আমাদের মতো ছোট দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বড় কোনো দেশের সাথে সামরিক সহযোগিতায় যেতে হবে, দরকার পড়লে জোটবদ্ধ হতে হবে। এখানে শুধুমাত্র আমরা কাউকে আমাদের দেশ নিয়ে গেল এ ধরনের হুজুগ বা এ ধরনের মানে খেলো কথাবার্তা বললে হবে না। আমরা ছোট দেশ, আমাদের সেই সক্ষমতা নাই, সুতরাং আমরা এটাকে পূরণ করব ফোর্স মাল্টিপ্লায়ার দিয়ে। কিভাবে? আমরা আমেরিকা, চায়না এবং মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্ব, যেমন ধরেন তুরস্ক আছে, ইন্দোনেশিয়া আছে, পাকিস্তান আছে, এই দেশগুলোর সাথে আমরা গভীর সামরিক সম্পর্ক তৈরি করব। দরকার পড়লে আমাদের এখানে তাদের বিভিন্ন লজিস্টিক সুবিধা বা অন্য ধরনের জিনিসপত্র দিয়েও আমরা যদি তাদেরকে রাখি, যেমন ধরেন আজকে দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন, এই সমস্ত দেশকে কেউ হাত দিতে সাহস পায় না। কেন? তার কারণ এখানে আমেরিকানরা আছে, পশ্চিমারা আছে। তাইওয়ানে কেন কেউ সাহস পায় না? তাইওয়ান ছোট্ট একটা দেশ, কেন চায়না সাহস পায় না? আমেরিকা আছে। আমাদেরকেও এটা ফলো করতে হবে। এখানে ওই যে ঠুনকো কথাবার্তা বললে হবে না। যেমন হেলাল ভাই আর একটা প্রশ্ন করেছেন যে করিডোর নিয়ে, আমার মনে হয় এখানে কিছু বুঝার ভুল আছে। আমরা বাংলাদেশের কোনো ভূমিকে কিন্তু এখানে দিচ্ছি না। যেটা আমরা করছি যে ওই করিডোরটা হবে রাখাইন রাজ্যের ভিতরে। এই করিডোরটা, এই সহায়তাটা কামনা করেছে আরাকান আর্মি। আরাকান আর্মি শুধু আমাদের কাছেও না, এটা ভারতের কাছেও তারা এই সহায়তাটা চেয়েছে, কিন্তু ভারত অনেক দূর ঘুরে তাদের সেই যেতে হবে বলে তারা এখনো দিচ্ছে না। এখন আমাদের একটা সুযোগ আছে যে আরাকান আর্মি যেহেতু ওই এলাকাটা নিয়ন্ত্রণ করে, মায়ানমার সেনাবাহিনী বা মায়ানমার জান্তা নয়, এবং আরাকান আর্মির সাথে আমরা যদি এই মানবিক সহায়তাগুলো দেই, খাদ্য, চিকিৎসা সামগ্রী, এই সমস্ত কিছু দেই, মানে আমরা ওখানে নামিয়ে দিব, ওরা নিয়ে যাবে, ওদের ভিতরে ওরা করিডোর তৈরি করবে। এখন একটা কথা হেলাল ভাই বললেন যে এখানে আরাকান আর্মি আমাদের উপরে যুদ্ধ করবে কিনা। না, আরাকান আর্মি যুদ্ধ করবে না। কারণ আরাকান আর্মিকে যদি আমরা সহায়তা করি, তাদেরকে খাদ্যবস্ত্র দিই, করতে পারে মায়ানমার সেনাবাহিনী, কিন্তু মায়ানমার, হ্যাঁ বার্মিজ আর্মি, কিন্তু মায়ানমার সেনাবাহিনী অনেক দূরে এখন, রাখাইন থেকে তারা চলে গেছে, তারা করতে পারে। কিন্তু আমাদের পাশে যদি ধরেন পশ্চিমা শক্তি থাকে, ইউএন থাকে, জাতিসংঘ থাকে, তখন কি তারা সেটা সাহস পাবে? করতে পারবে না। আমাদেরকে, আমার ব্যক্তিগত মনে হয়, যেভাবে হোক জেনারেল জিয়াউর রহমানের পলিসি ফলো করতে হবে। আমাদের এনগেজমেন্টের কারণটা কি রুশ ভাই? আমাদের এই এনগেজমেন্টের কারণটা কি? মানে আমাদের লাভ বেনিফিটটা কি এনগেজমেন্টের ফলে? হিউম্যানিটেরিয়ান একটা গ্রাউন্ডে বলতে পারেন। এটা হচ্ছে পরবর্তীতে হয়তো আলোচনা করতে পারে, কিন্তু দেখেন আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমরা চলি। আমাদের রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ, পশ্চিমা দেশগুলি আমাদেরকে সমর্থন জানিয়েছে, রাশিয়া, চীন ভেটো দিয়েছে, ভারত বিরোধিতা করেছে। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দেশে গণতন্ত্র আনায় পশ্চিমা শক্তিরা সহায়তা করেছে, রাশিয়া, চীন, ইরান, ভারত। শেখ হাসিনার পক্ষে 2023 সালে বিবৃতি দিয়েছে। এখন হেলাল ভাই, এটা গণতান্ত্রিক দল হিসেবে আপনাদেরই বিবেচ্য যে আপনারা কোন দিকে যাবেন। আপনারা কি নিবর্তনবাদীদের সমর্থনকারীদের পক্ষে যাবেন, না যারা আপনাদেরকে গণতন্ত্র আনায় সহায়তা করেছে তাদের পক্ষে যাবেন? যারা আপনাকে সব 25,000 কোটি টাকার করোনা ভ্যাকসিন দিয়েছে তাদের দিকে যাবেন? যারা আপনার সবচেয়ে বেশি গার্মেন্টস নেয়, সবচেয়ে বেশি রেমিটেন্স যে দেশ থেকে আসে, যারা আপনাকে টিকিয়ে রেখেছে অর্থনৈতিকভাবে, যে মুসলিম দেশগুলো আপনার জনসংখ্যা নিয়ে, যে শ্রমিক নিয়ে যে টিকিয়ে রেখেছে, আপনি কোন দিকে যাবেন সেটা আগে ঠিক করেন। আপনাকে বুঝতে হবে যে রাশিয়া আপনার কি উপকার করছে। আপনি আগে দেখেন, আমাকে কেউ দেখাতে পারুক আমাদের দেশের অনেক লোকজন হুজুগে রাশিয়াতে চলে গেছে যুদ্ধ করতে। আমরা বুঝতে পেরেছি, আমাদের সময় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। চমৎকার কথা বললেন আপনি, অনেক কিছু পরিষ্কার করলেন। আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম, দর্শকরাও জানতে পারলেন। যে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হেলাল ভাই, আপনি সংক্ষেপে একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বলছি যে রুশদ ভাইয়ের সাথে আমি অনেক সব ক্ষেত্রে একমত, কিন্তু আমরা বলছি যে রোহিঙ্গা ইস্যুতে আপনি যদি এই করিডোরটা বাংলাদেশ সহায়তা করে, তা কি আপনি কি রোহিঙ্গা ইস্যু থেকে আমরা কোনো সুবিধা পাবো? রোহিঙ্গা কি রিপ্যাট্রিয়েট হবে তাদের দেশে? এটার কোনো বিষয় আসলো? আর আপনি যে করিডোরটা মানে যে সহায়তাটা করতে চাচ্ছেন বার্মিজ আরাকান আর্মিকে, পলিটিক্যাল পার্টির সাথে আপনি কথা কি বলছেন? আর আপনি যে যুদ্ধ প্রস্তুতির কথা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাটা বলছেন, জিয়াউর রহমান কিন্তু জাতিকে ঐক্য করে যুদ্ধ প্রস্তুতি নিয়েছিল এবং যুদ্ধের
সরঞ্জামের যুদ্ধ তো আর করেনি, যুদ্ধের সরঞ্জাম কিনেছেন এবং দেশকে ব্যালেন্স অফ পাওয়ারের দিকে নিয়ে এসেছিলেন। ন্যাশনাল ইউনিটিটা কিন্তু বাংলাদেশে এখন খুবই হুমকির সম্মুখীন। এই ন্যাশনাল ইউনিটি না করে আপনি যদি হঠাৎ করে যুদ্ধ প্রস্তুতির কথা বলেন এবং আপনার বার্মিজ, আমি রুশ ভাইকে বলেছি যে আরাকান আর্মিকে সাহায্য করেন, বার্মিজ আর্মি বলছেন অনেক দূরে, তাই না? যদি করে সেই জন্য কি আপনি এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন? আর এই যুদ্ধের প্রস্তুতি নিতে গেলে তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলতে হবে। ন্যাশনাল ইউনিটি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি ন্যাশনাল ইউনিটিকে তোয়াক্কা না করে রোহিঙ্গা ইস্যুতে আমাদের কি বেনিফিট হবে? পশ্চিমা শক্তি দেওয়া যারা আমাদের গণতন্ত্রের জন্য সহায়তা করছে তাদেরকে আই ডু সাপোর্ট, আমরা অবশ্যই সাপোর্ট করি। আমরা নিবর্তন কাজে সাপোর্ট করি না। আমরা আপনার রাশিয়া বা ইন্ডিয়া, বিশেষ করে ইন্ডিয়ার আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বিএনপির মতো সোচ্চার কণ্ঠে তো আর কেউ কথা বলেনি। সুতরাং আমরা শুধু বলছি যে রোহিঙ্গা ইস্যুটা আমাদের কাছে একটা বড় ঝামেলাপূর্ণ ইস্যু। হেলাল ভাই, আমরা মানব বার্ডেন, এই রোহিঙ্গা ইস্যুটা কি সমাধান হবে? এটার কোনো উত্তর আছে? নিশ্চয়ই সেই আশা আমরা করি যে সরকার যেটি বলছে যে হয়তো করিডোরের মাধ্যমে তাদেরকে প্রত্যাবাসন করা সহজ হবে। আমি তুষারের কাছে খুব সংক্ষেপে বলতে চাই, আমরা শেষ করব না। এটার ক্ষেত্রে এই প্যাসেজ, এটা কিন্তু করিডোর না, প্যাসেজ। এবং প্যাসেজটা তারা বলেছে জাতিসংঘ এবং ওইখানকার যে পার্টি, মানে আরাকান আর্মি এবং বার্মিজ আর্মি, এরা অ্যাগ্রি করলে তারপরে এটা হবে। ফলে এটা এখনও প্রিম্যাচিওর স্টেজে আছে। পররাষ্ট্র উপদেষ্টা একটু আগ বাড়িয়ে বলে ফেলেছেন, এখনও সরকার শিকার দিকে যায় নাই। গেলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে হবে, এটা আমাদেরও পজিশন। তবে রোহিঙ্গাদেরকে ওখানে প্রত্যাবর্ষণ করাটাই কিন্তু একমাত্র মানে আমাদের প্রায়োরিটি। এবং এই কারণেই এটা যদি আমি মনে করি যে যদি এই মুহূর্তে বিএনপি সরকারও ক্ষমতায় থাকতো তাহলে তারাও কিন্তু এই সুযোগটা লুফে নিত। আপনি দেখবেন ট্র্যাক 2 দুইটা চ্যানেলে কথাবার্তা চালাচ্ছে সরকার। একদিকে আরাকান আর্মির সাথেও কথা বলছে, বা যারা একটা নন স্টেট অ্যাক্টর, আবার বার্মিজ আর্মির সাথেও কথা হয়েছে বিমস্টেকে। ফলে সরকারের দিক থেকে আমি মনে করি যে যা করা উচিত ছিল, মানে এই পরিস্থিতিতে আপনি আরাকান আর্মি যেহেতু একটা ফ্যাক্টর হয়ে উঠেছে, তাকে বাদ দিয়ে এখানে কথাবার্তা চালাতে পারেন না। এবং রোহিঙ্গাদেরকে পাঠানোর ক্ষেত্রে যদি এই দুই পক্ষই মানে রাজি থাকে এবং আমাদের যদি সেখানে একটা রোল থাকে, তাহলে কিন্তু এটা আমাদেরকে এই সুযোগটা নেওয়া দরকার। কারণ আপনি আদারওয়াইজ আরও রোহিঙ্গা আসবে। রোহিঙ্গা আসা ফেরাতে গেলে আপনাকে এই পদক্ষেপটা নিতে হবে। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখানেই শেষ করতে হচ্ছে আজকে। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।